পিঠ গা পুড়ে যাচ্ছে গদাই কুসুমের। এই রোদের তীব্র উত্তাপের স্পর্শে ওদের মনে পড়ে সেই ঘর পোড়ার রাত্রির কথা। সে এক দুঃস্বপ্নের রাত্রি, সব হারানোর রাত্রি। মানুষের আশ্রয় হারানোর মতো যন্ত্রণা আর নেই। সেই যন্ত্রণাকে তিলে তিলে অনুভব করেছে তারা। সব হারিয়ে সেদিন গ্রাম ছেড়ে অজানার সন্ধানে বের হয়ে, বহু ঘাট পার হয়ে বানে ভাসা খড়কুটোর মতো এই নির্জন উপত্যকায় এসে আশ্রয় নিয়েছিল। এখানেই ঘর বেঁধেছে এই অচেনা অজানা পরিবেশে। সমতল সবুজের ছোঁয়া এখানে নেই। কুসুম বলে, ওই নিচু জমি দুটোতে ধান হবে, জলও কাছেই, আর উপরে জমিতে মকাই দাও, এখানে ওটারই চাষ বেশি দেখছি। এর মধ্যে ওরা বাড়ির আশপাশের কিছু জায়গায় পাথর ফেলে দিয়ে সেখানে আলু, বেগুন, কুমড়ো, শাক লাগিয়েছে। অহল্যা মৃত্তিকা ছিল প্রাণ রসে ভরপুর। সেই মাটিতে ফসল হয়েছে চমৎকার। মৃত্তিকা যেন ব্যগ্র হয়ে থাকে মানুষের হাতের স্পর্শের জন্য। সেটা পেলেই সে ফলবতী হয়ে ওঠে। রূপসী, নেত্য, ঘর তাদের গ্রাম। খেলার সাথীদের ছেড়ে এসে কেমন নিঃসঙ্গ হয়ে উঠেছিল। এখানে গ্রামের সেই কলরব নেই। তারা মাত্র দুজনেই ঘোরে ওই বনে, ঝর্ণার ধারে। স্তব্ধ চারিদিক, ওঠে ঝোড়ার ঝড় ঝড় সুর, পাখিদের ডাক। একটা কুকুরও এসে জুটেছে দূরের গ্রাম থেকে। এখানে সেও আশ্রয় পায়। নেত্য ওর নাম রেখেছে কালী। মিশকালো রঙের বেশ তাগড়া একটা কুকুর। রূপসী নেত্য ক্রমশ মাঠের কাজের ফাঁকে পাহাড়ের এদিক ওদিকেও ঘোরে। নেত্য সেদিন বাবার সঙ্গে পাহাড়ের ওদিকের কোনো গ্রামে হাটেও গেছিল, তাদের ক্ষেতের বেগুন, টমেটো, কুমড়ো নিয়ে। নেত্য দেখে গ্রামটাকে। দোকান পাশারও রয়েছে। হাটে মাল বিক্রির পর গদাই কিছু জিনিসপত্রও কেনে। নিত্য 1 টাকার জিলাপিও কেনে, 4টে জিলাপি। রূপসী ক্রমশ বড় হচ্ছে। প্রকৃতির ঋতু বদলের পালা যেমন থামে না, দিনরাতের গতিও যেমন থামে না, তেমনি রূপসী এখন ছোট্ট থেকে একটি কিশোরীতে পরিণত হয়েছে। এই নির্জন পরিবেশেও তার বাড়বাড়ন্ত থেমে থাকেনি। এই নির্জন পরিবেশেও বসন্ত আসে। গাছগাছালিতে আসে নতুন পাতা। শাল ফুলের গন্ধে মেশে ল্যাটানল, বনচাপার সুবাস, পাখিদের কলরব। রূপসী নেত্য বের হয় ঝোড়ার ধারের বনে, বনফুলের সন্ধানে। বনজামের চারা গাছে এসেছে ফুলের গুচ্ছ। বর্ষার সেই কালো মেঘের হানা আর নেই। নেই শীতের রুক্ষতা। এসেছে বসন্তের দিন। নেত্য বলে, গাঁয়ে যাবি দিদি? ওখানকার মন্দিরে খুব ধুমধাম করে দোল খেলা হয়। রূপসীর এই নির্জন নিঃসঙ্গতা ভালো লাগে না। সে দেখে পাখিগুলোকে। ওরা নীল আকাশে উড়ে যায়, পাহাড় সীমা পার হয়ে কোন দূর দিগন্তে। ওর মনও তেমনি উধাও হতে চায়। ছোট এই পাহাড় ঘেরা উপত্যকায় তার মন বন্দী হয়ে থাকতে চায় না। কুসুম এই জীবনকেই মেনে নিয়েছে। কঠিন পরিশ্রমের জীবন,
তবু এই পরিশ্রম তাদের ব্যর্থ হয়নি। ঊষর উপত্যকা মানুষের স্পর্শে এখন যেন বদলে গেছে। মকাই খেতে এখন সবুজ গাছে মকাই এসেছে। নিচু জমিতে ওরা অক্লান্ত পরিশ্রমে ধানও ফলিয়েছে। কোনো ধানের শীষগুলো নুইয়ে পড়ে। গদাই কুসুম নিজেরা বাঁকে করে ঝোড়া থেকে জল এনে গাছগুলোকে আজ ফলবতী করে তুলেছে। ওই ফসলে ওদের ঘাম রক্ত মেশানো। গদাই বলে, সামনের বার ঝোড়ায় আরো বড় বাঁধ দেব বউ, জল তখন আপনিই খেতে আসবে। মকায় অড়হর খেতে জল কিছু না হয় দেবো, ধান খেতে জল দিতে হবে না। নতুন ফসল ওঠে, এ মাটির প্রথম ফসল। সোনা ধান দেশঘর হারিয়ে এই নতুন পরিবেশে এসে আবার বাঁচার আশ্বাস পায় তারা। গদাই বলে, চল গ্রামের মন্দিরে পুজো দিতে যাব। এ যেন তাদের কাছে এক উৎসবই। গদাই কুসুম নেত্য রূপসী আসে পাহাড়ি পথ বেয়ে এদিকের জগতে। রূপসী দেখে এক নতুন পরিবেশ। গ্রামের হাটতলা সেদিন জমজমাট। কয়েকটা প্রাচীন শাল মহুয়া গাছের জটলা, ওদিকে দোকানপাট। গদাইয়ের চেনা জানা দু একজনও রয়েছে এখানে। হাটেই আলাপ। ওদিকে একটা সিনেমা হলও রয়েছে। রূপসী বলে, এখানে সিনেমাও আছে তাহলে? নেত্য বলে, বড় জায়গা রে, ওদিকে স্কুল বাড়িও রয়েছে। বাবা বলেছে সামনের বছর থেকে ওই স্কুলে ভর্তি করে দেবে। মন্দিরে এসেছে কুসুম। সেই দেশ ছাড়ার পর কটা বছর যেন ভগবানকে ডাকতেই ভুলে গেছিল সে। আজ মন্দিরে এসে কান্নায় ভেঙে পড়ে দেবতার সামনে। পুজো দিচ্ছে পূজারি ঠাকুর। ঘণ্টা বাজে। কুসুম বলে, সব হারিয়ে আবার তোমার চরণেই ফিরে এসেছি ঠাকুর। এবার শান্তি দাও, দুমুঠো অন্ন, একটু আশ্রয়, এর বেশি কিছু চাই না ঠাকুর, দয়া করো। রূপসী নেত্য দুজনে ঘুরছে মন্দিরের আশপাশের দোকানে। ওদিকে হাটতলার ভিড় তখনও চলেছে। একটা তাঁবুর সামনে একজন তরুণ প্যান্ট আর শার্ট পরে মাইকে কি বলে চলেছে। রূপসী দাঁড়িয়ে পড়ে। তাঁবুর ভেতর কি সব খেলা চলেছে। 1 টাকার টিকিট। সেই ছেলেটা তখন মাইকে কথা বলা বন্ধ করে কাগজের টুকরো খাচ্ছে, আর সেই টুকরোগুলোকে লম্বা কাগজের নল করে বের করছে। মন্ত্রের জোরে তার টুপি থেকে রুমাল, মাই পায়রাও বের হয়। রূপসী বলে, জাদুকর বুঝলি? নেত্তর পকেটে পয়সা নেই, তাহলে ঢুকে আরও জাদুর খেলা দেখত। হতাশ হয়ে ফেরে। রূপসী বলে, পয়সা পেলে একদিন জাদু দেখতে আসব। দিন শেষে পড়ন্ত বেলায় আবার ঘরে ফেরা। একটা দিন রূপসীর মনে কি যেন উত্তেজনা আনে। পাহাড়ের ওদিকে আলো আনন্দ কলরব, ঘর বাড়ি। এদিকের উপত্যকায় স্তব্ধতার মাঝে জাগে পাখির ডাক। অন্ধকার নামে পাহাড়ের গায়ে এক নির্জন জগৎ। রূপসীর ভালো লাগে না। কুসুম এসে আজ সান্ধ্যদ্বীপ জ্বালে, শাঁখ বাজায়। তুলসী গাছটাও এখন সবুজ সজীব। কুসুম বলে, ভগবান ঠিক মুখ তুলে চাইবেন দেখো।
গদাই বিড়ি খাচ্ছে দাওয়ায় বসে। সে বলে, ভগবান, গরিবদের কোন ভগবান নাই রে? কুসুম বলে, ও কথা বলে না গো, তিনিই কেড়ে নেন, আবার দেনও তিনি। তবু পায়ের তলে মাটি তো আবার দিয়েছেন। এবার মকাই বিচেও ভালো পয়সাই পাবে, তারপর আবার ধান হবে। আর আনাজ বিচেও তো খরচা চলছে। দিনরাত খেটে তো মরছিস। গদায়ের কথায় কুসুম বলে, এবার নেত্যকে স্কুলে পড়াবো। আর অচেনা জায়গা, তবু সজাতের ঘরে ছেলেও দেখো। রূপসীর বিয়েও দিতে লাগবে। ঝর্ণার জলে রূপসী স্নান করতে আসে। জায়গাটা বেশ নির্জন। ঝর্ণার দুপাশে বুনো জমি, শাল গাছের জটলা। এখানে পাহাড়ের কোলে ঝর্ণার জল গ্রীষ্মেও থাকে বুক ভোর। গাছের ছায়া পড়ে। কাঁচধার জলে দেখা যায় মাছগুলো ঘুরছে। নেত্য মাঝে মাঝে ছিপ ফেলে এখানে পুঁটি, ট্যাংরা আরও মাছ ধরে। সেদিন মুখ বদলাতে পারে তারা। মাঝে মাঝে রূপসীও এখানে এসে বসে। একটা গাছের গুঁড়ি ভেঙে পড়ে আছে জমির ধারে, ওখানে বসে থাকে। কি এক নতুন জগতের স্বপ্ন দেখে রূপসী। আজও এসেছে স্নান করতে এখানে। বুক ভোর জলে স্রোতও থাকে। নির্জন এই অরণ্যে রূপসী মুক্ত প্রকৃতির মাঝে একা। নিজেকে দেখে বারবার। তার সদ্য উন্নত বুক, নিটোল দুটো পা, দেহের সোচ্চার রেখাগুলোকে নিজেই দেখে। আর মনে হয় এ যেন কোনো এক নতুন রূপসী, যাকে সে চেনে না, নতুন করে দেখছে। হঠাৎ একটা শব্দ শুনে সচকিত হয়ে চাইল। দেখে একটি তরুণ ওই ল্যান্টার্ন ঝোপের মধ্যে থেকে তাকে দেখছে। দেখছে তার উন্মুক্ত উন্নত বুক, মসৃণ নাভিমূল, নিটোল জঙ্ঘা। অস্ফুট আর্তনাদ করে রূপসী ঝোড়ার জলে ডুবিয়ে নেয় নিজেকে, ওর দৃষ্টির আড়াল করতে। নিজেকে জলে ডুবিয়ে ওইদিকে ভীত চকিত চাহনিতে তাকায়। ছেলেটি এবার বের হয়ে আসে ঝোড়ার ধারে। বলে, ভয় পেয়ে গেলে নাকি? আরে আমি বাঘ ভালুক নই। তুমি বুঝি নতুন এসেছ, ওই যে ওদের বাড়িরই? কোনো মতে ঘাড় নাড়ে রূপসী। নির্জন নিভৃতে একান্তে এমনি করে কোনো ছেলের সঙ্গে কথা বলেনি সে। ছেলেটিকে দেখে চিনতে পারে এবার, সেই তরুণ জাদুকর। ওকেই সেদিন হাটতলায় দেখেছিল। ছেলেটি বলে, এদিকে এসে পড়েছিলাম ঘুরতে ঘুরতে, যাক দেখা হয়ে গেল তোমার সঙ্গে। রূপসী এর মধ্যে উঠে পড়েছে জল থেকে। তার নিটল সদ্য যৌবনা দেহের সঙ্গে ভিজে শাড়িটা বসে গেছে। তার দেহের এত সম্পদের খবর আজ যেন সে পেয়েছে ওই তরুণের মুগ্ধ চাহনিতে। তরুণী বলে, একদিন এসো জাদু দেখতে। নিজেই পকেট থেকে একটা চিরকুট দিয়ে বলে, এটা গেটে দেখালে কেউ পয়সা চাইবে না, আসবে কিন্তু। ছেলেটি চলে যায়। এবার রূপসীও খুশি। আজ এই নিভৃত বনভূমিতে ওই তরুণটির চোখে যেন নিজেকেই নতুন করে আবিষ্কার করেছে। তাকে জাদু খেলা দেখার আমন্ত্রণও জানিয়ে গেছে। কি খুশিতে মন ভরে ওঠে রূপসীর।
জীবনে সে কিছুই পায়নি। এবার তার বঞ্চিত মন যেন অনেক কিছুই পেতে চায়। নেত্য এখন বড় হয়েছে। হাট বাজার করতে সে নিজেই এখন পাহাড় পার হয়ে ওই গ্রামে যায়। এবার ওখানের স্কুলেও পড়তে যাবে। যাতায়াতে মাইল 6 পথ, তবুও ওটুকু পথ যাতায়াত করবে সে। এবার মকায়ও ভালো হয়েছে। সারা উঠান ভরে গেছে মকায়ের কাটা গাছে। এবার রাশিকৃত মকাই দানা ছাড়াতে হবে। নতুন করে আরও বিঘেখানেক জমি হাসিল করেছে গদাই। এবার একজন কাজের লোক রাখতে হবে। 2টো গরুও কিনেছে নেত্য, তাদের দুধ নিয়ে যায় হাটে। রূপসী বলে, নেত্য চল জাদুকরের খেলা দেখে আসি। নেত্যও তাই চাই, কিন্তু পয়সা। রূপসী বলে, তার ব্যবস্থা করেছি, চল তো, মাকে বলি। কুসুমও দেখেছে ছেলে মেয়ে দুটোর জীবনে গ্রামের সেই খেলা আনন্দের অবকাশ কিছুই নেই। এখন এখানের জীবনে কিছুটা আহার আশ্রয়ের ব্যবস্থা হতে এবার তাই কুসুম রূপসী নেত্যর কথা ভাবছে। নেত্য বলে, মা, দিদি আর আমি হাটতলায় জাদুকরের খেলা দেখতে যাব, দেরি হবে না। কুসুম বলে, যা, আসার সময় হাট থেকে গরুর খোল আর সর্ষের তেল আনবি, পয়সা নিয়ে যা। এত সহজে মুক্তির অবকাশ মিলবে ভাবেনি রূপসী। আজ দুজনে বের হয় সেই আনন্দের জগতে। হাটতলার ওদিকে বাদ্যি বাজনা বাজছে। জাদুকরের তাঁবুর সামনে বেশ ভিড়। রূপসীকে দেখে সেই তরুণ এগিয়ে আসে। এসে গেছো, এসো এসো। এটি ও নেত্য, আমার ভাই, রূপসী জানায় তরুণকে। নেত্যও দেখছে তাকে। ফুল প্যান্ট শার্ট পরেছে, গলায় টাই, বেশ ছিমছাম চেহারা। সেই নিয়ে যায় ওকে একটা ছোট তাঁবুতে। ক্যাম্প খাট পাতা, কোথা থেকে চা বিস্কুটও আনে ওদের জন্যে। নাও, চা খেয়ে নাও, তারপর খেলা দেখতে যাবে নেত্যবাবু। রূপসী একটা টুলে বসেছে। ছেলেটি দেখছে ওকে। রূপসীর মনে ওই বাজনার সুর। জাদুকরের খেলাও বিচিত্র। সেই তরুণটিকেও দেখা গেল মঞ্চে। জাদুকরের সঙ্গে সেও খেলা দেখাচ্ছে। শূন্য থেকে খপ করে টাকা ধরছে, অনেক টাকা, আর উড়িয়ে দেয়। টাকা পরিণত হয় পয়সায়। হাততালি পড়ে। রূপসীও হাততালি দেয়। একটা মানুষকেই চোখের সামনে বাক্সে পড়ে। বাক্স খুলতেই দেখে কেউ নেই। রূপসী চমকে ওঠে, নেত্যও। এ যেন এক সুর স্বপ্ন আলোর জগৎ। খেলা শেষে ওরা বের হয়। তরুণও আসে। কি, কেমন দেখলে খেলা? দারুণ, নেত্য বলে। রূপসীর চোখে কি নেশা! সে শুধু চেয়ে থাকে। সেই দৃষ্টিতে ফুটে ওঠে নীরব তৃপ্তির আবেশ। বাড়ি ফিরে নেত্য রূপসীর সেই গল্প আর থামে না। কুসুম গদায়ও অনেকদিন পর ছেলেমেয়ের খুশি দেখে খুশি হয়। রূপসী সেদিন স্নান করে ফিরছে। হঠাৎ দেখে সেই তরুণকে। সবুজ ফুল ফোটা পাখি ডাকা জগৎ। রূপসীর মনে কি স্বপ্ন জাগে, যেন
কোনো রাজপুত্তুর এসেছে তার সামনে, অবশ্য পক্ষীরাজ ঘোড়ায় নয়, সাইকেলে। রূপসী অবাক হয়। তুমি? তরুণ বলে, তোমাকে দেখতে মন চাইল, চলে এলাম। নেত্য মাঠে কাজ করছিল, সেও এগিয়ে আসে। ওরাই নিয়ে আসে তরুণকে তাদের বাড়িতে। তরুণ দেখছে ঝোড়ার ধারে সবুজ ক্ষেত, ওদিকে ধান গাছের সবুজে এসেছে প্রকৃতির দাক্ষিণ্য। এ মাটিকে এরা ফলবতী করেছে। মাঠে শসা, বেগুন, টমেটো সবই রয়েছে। প্রকৃতি এই নিভৃতে একটি নিঃস্ব পরিবারকে তার সব দাক্ষিণ্য উজাড় করে দিয়েছে। কুসুমও এগিয়ে আসে। নেত্য বলে, দারুণ জাদুকর মা। তরুণ বলে, না না, এমনি খেলা দেখাই। হঠাৎ আগমনে যেন খাবলে একটা টাকা ধরে 2 টাকা, নিজের মাথা থেকেই ধরে 1 টাকা। হাসছে রূপসী। সূর্য বিকালে নামছে পাহাড়ের আড়ালে। ঢলে গেলেই এখনই বিকাল নামে। রূপসী নেত্য তাকে এগিয়ে দিতে আসছে। রূপসী আজ কি স্বপ্ন দেখে। এ তার একান্ত নিজস্ব একটি স্বপ্ন। তরুণ বলে, এই অন্ধকার বন পাহাড়ে থাকো কি করে? রূপসীও এটা বারবার ভেবেছে। বলে, যাব কোথায়? তরুণ বলে, তোমার ঠাঁই এখানে নয়, ওই শহরে। সেখানে নতুন করে বাঁচবে তুমি, এত কষ্টের মধ্যে নয়। কি করে তা হবে? রূপসী বলে। তরুণ বলে, সবই হতে পারে, সবই সম্ভব। অবশ্য যদি চাও ব্যবস্থা করতে পারি। রূপসীর মনে কথাটা সাড়া জাগায়। সেই নির্জন বন পাহাড় থেকে অন্যত্র গিয়ে নতুন করে বাঁচবে। তরুণী বলেছে তাকে, পথ চেয়ে থাকে তার। সেই নির্জন বনভূমিতে আসে তরুণ। রূপসীও সেখানে যায়। দুজনে সেই ছায়া অরণ্যভূমিতে ঘনিষ্ঠ হয়। রূপসী স্বপ্ন দেখে, অনেক স্বপ্নই। ক্রমশ দুঃসাহসী হয়ে ওঠে সে। সেদিন কুসুম গদায় ধান নিড়াচ্ছে। ধান গাছগুলো সবুজ সতেজ হয়ে উঠেছে। ওদিকে আখের ক্ষেতও করেছে। হাটে আখ ভালো দামে বিক্রি হয়। একটা ক্ষেতে কলার চাষও করেছে। উপত্যকার বুকে এসেছে সবুজের প্রশান্তি। বেলা পড়ে আসছে। ওরা ঘরে ফিরে দেখে রান্নাও হয়নি, রূপসীও ঘরে নেই। নেত্য হাটে গেছিল, সে ফিরে এসেছে। হাটের মেলা উঠে গেছে। সেই জাদুকরের তাঁবুও আর নেই। জায়গাটা ফাঁকা। ওরা চলে গেছে অন্য কোনো শহরের মেলায়। বাড়ি ফিরে দেখে মা বাবা এদিক ওদিক খুঁজছে। রূপসীকে আর পাওয়া যায় না। ডাকছে ওরা, বনে পাহাড়ে, রূপসী। ডাকটা শূন্য উপত্যকায় ধ্বনি প্রতিধ্বনি তুলে ফিরে আসে। রূপসী আর নেই। সে যেন অসীম শূন্যে মিলিয়ে গেছে। নেত্য খোঁজে দিদিকে। কালী কুকুরটাও এদিকে ওদিকে দৌড়ায়। সেই ডোবার ধারে বনেও আসে, কিন্তু কোনো চিহ্নই নেই। গদায় স্তব্ধ হয়ে বসে থাকে। কাঁদছে কুসুম। নেত্তর মনে সেই তরুণের কথা। দিদি যেন ওর সঙ্গে থাকলে বদলে যেত।
দিদিটা খুব স্বার্থপর, তাকে ছেড়ে চলে গেল। রূপসী বোঝেনি এ তো জাদুকরের খেলা, সব কিছুই সে অদৃশ্য করে দিতে পারে, বদলে দিতে পারে। তরুণও তাই করেছে। রূপসীকে শহরে এনে অন্ধকারের জগতেই অদৃশ্য করে দেয়। অবশ্য তার জন্য সে বেশ কিছু টাকাই পেয়েছে। স্বপ্ন দেখে আরও অনেকটা পাবার, তার ব্যবস্থাও করে ফেলেছে সে। তার জন্যও কম নয়, অনেক টাকাই পাবে। শহরের পরশমল শেঠ ধনী ব্যবসায়ী। ইদানিং সে সুন্দর পরিবেশে একটা ফার্ম হাউস করার কথা ভাবছে। ওই জাদুকরের দলের মালিকও সে, তাই তরুণও এখানে আসে। সেই সন্ধান দেয় ওই বন পর্বত ঘেরা সুন্দর উপত্যকার। খবর দেয় পরশমল ফের হাঁক পাড়ে সরেজমিনে জায়গাটা দেখতে, খোঁজ খবর দিতে। পরশমলের লোকবল, অর্থবলও আছে, তাই সব খবরই পায় সে। আর কিছু টাকার বিনিময়ে বন বিভাগ থেকে ওখানে ট্যুরিস্ট স্পট বানাবার অনুমতিও পেয়ে যায়। গদাই কুসুমরা রূপসীর খোঁজ খবর করেও কোনো সন্ধানই পায়নি। নেত্য বুঝেছে দিদি আর ফিরবে না। ক্ষেতের ধান পেকেছে, টিয়া পাখির ঝাঁক নামে। কালি তাড়া করে তাদের, ওরা ধান কাটছে। হঠাৎ দু তিনটে জিপ ওই পাহাড়ি পথে এসে তাদের ক্ষেতের ধারেই থামল। বন বিভাগের উর্দি পরা লোকজন, পুলিশও নামে, সঙ্গে শেঠ পরশমল। বন বিভাগের লোকরাই বলে, এসব ফরেস্টের জায়গা, তোমাদের কে এখানে বসতে বলেছে? বেআইনি দখল করেছ, ছেড়ে দাও, না হলে জোর করে তুলে নিয়ে যাব থানায়। গদাই চমকে ওঠে, তার চোখের সামনে যেন অন্ধকার নামছে। এই মাঠ, জমি, ফসল, এতদিনের এত চেষ্টা সব অর্থহীন হয়ে গেছে। কুসুম কেঁদে ওঠে, এ জমি আমরা হাসিল করেছি কত কষ্টে। ওরা অনড়। কে গর্জে ওঠে, চলে যাও, না হলে তুলে নিয়ে গিয়ে জেলে পুরে দেব। ওঠো ওঠো, জমি থেকে ওঠো, জিনিসপত্র নিয়ে বের হয়ে যাও এখান থেকে। কুসুমের চোখে জল। গদাই পায়ে পায়ে উঠে আসে নিজের জমি থেকে। বাতাসে দুলছে শশীষ পাকা ধানের মঞ্জরি। আখ খেতে এসেছে সবুজের আভাস। এই মাটিতে তাদের কোনো হকই নেই। আবার সেই বাঁকের দুদিকে সংসার। তাদের ঘরগুলো টিলার উপরে থেকে পেছন ফিরে দেখে সবুজ উপত্যকাকে শেষবারের মতো। ওরা এসেছিল 4 জন, আজ ফিরে চলেছে 3টি প্রাণী। আর সেই কুকুরটাও কোথায় যাবে তা তারা জানে না। হাটতলার মন্দিরে ঘণ্টা বাজে। গদাই বলে, বউ, তোর ভগবান সত্যি নাই রে। গরিবের জন্য একটুকু ঠাঁই, দুমুঠো অন্ন, ভগবান কোনো কিছুই নাই। তারা সবুজ উপত্যকা থেকে বিতাড়িত হয়েছে আবার মানুষের কঠিন রুক্ষ বাস্তব জগতে, যেখানে সবুজের কণা মাত্র, স্নিগ্ধতা, আশ্বাস কিছুই নেই, কিছুই নেই তাদের জন্য।